দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আলমুদ্দিন। আজকে আমরা আলোচনা শুরু করব অপারেশন ডেভিলস হান্টের প্রসঙ্গ নিয়ে এবং সার্বিকভাবে দেশের অবস্থা নিয়ে কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব। আছেন জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং জনাব রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে আজকের এই অপারেশন ডেভিল হান্টের সবশেষ অবস্থা নিয়ে একটা প্রতিবেদন দেখে আমরা আলোচনা শুরু করব। অপারেশন ডেভিল হান্টের প্রথম দিন। গাজীপুর জেলার 13টি থানায় গ্রেফতার হওয়া বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এদের অধিকাংশই আসামি হচ্ছেন গেল 2 দিনের ঘটনায় হওয়া 2টি মামলার। একটি শুক্রবার রাতে শিক্ষার্থীদের ওপর হামলার, অন্যটি শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল থেকে শিক্ষার্থীদের ওপর গুলি ছোড়ার ঘটনায়। এদিন জেলার কয়েকটি জায়গায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দাবি করেন, রাষ্ট্রঘোষিত সাঁড়াশি অভিযান ঘোষণার পরও এখনও গ্রেফতার হয়নি অনেকে। এমন অবস্থায় জেলা ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। বলেন, যারা রাতে ঘুমাতে দেবে না বলে হুঙ্কার দেয় তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যারা সন্ত্রাসীভাবে ডিক্লেয়ার দেয় জনগণকে ঘুমাতে দেবে না, ওরা যদি মরতে পারে আমরা কেন মরতে পারবো না, তারা যখন হুমকি দেয়, তারা মৃত্যুর হুমকি দেয়, জনগণকে না ঘুমানোর হুমকি দেয়, আমরা তাদের বিরুদ্ধেই আমরা অভিযান চালাতে চাই। আমরা কোনো দলের বিরুদ্ধে অভিযান চালাতে চাই না। আমরা যারা জনগণকে অশান্ত করতে চায়, দেশের পরিস্থিতিকে অশান্ত করতে চায়, তাদেরকে অ্যারেস্ট করতে চাই। গাজীপুরের সদর উপজেলার ধীরাশ্রম এলাকার চিত্র এটি। পুরোপুরি শুনশান নীরবতায় ঢাকা। যে মসজিদ থেকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ করা হয় সে মসজিদ তালাবদ্ধ। পাশের এলাকা থেকে দেখতে আসছেন উৎসুক 2-1 জন। এই এলাকায় কোনো পুরুষ মানুষ নাই কেন? পর বললো যে ওই গ্যাঞ্জামের পরে সবাই পলাতক, কারো খুঁজে পাওয়া যায় না। দেশ থেকে সবাই পালাই গেছে। এভাবে কোনো নজির আছে? প্রধানমন্ত্রী সহ সাংবাদিক, মন্ত্রী, এমপি যারা আছে সব পালাই দেশ থেকে গেছে। অপারেশন ডেভিল হান্ট ঘিরে শুধু এই এলাকা নয়, পুরো গাজীপুরেই আনাগোনা অনেকটা কম মানুষের। শুরুতেই জনাব রতন, আপনার কাছে আসতে চাই। গোটা ঘটনার সূত্রপাত ধানমন্ডি 32-এ ছাত্রদের যে ভাঙচুর এবং তারপরে এর আগে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তার যে ভাষণ এবং সবশেষ তার যে ঘটনা আমরা দেখছি, সেখানে ভারতের তরফ থেকেও এই ঘটনা এক ধরনের নিন্দা জানানোর এবং তারপরে বাংলাদেশের পাল্টা প্রতিবাদও আজকে আমরা দেখেছি। এই যে পরিস্থিতি, সেখানে আসলে পরে সবাই শান্ত থাকার কথা বলছেন সব পক্ষকে এবং এক ধরনের বিশৃঙ্খলা এড়ানোর কথা, এবং শেখ হাসিনার পাতা ফাঁদ হিসেবে এটাকে দেখা হচ্ছে। আপনার বিশ্লেষণটা দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ। একটা অভ্যুত্থান যখন ঘটে তখন একটা শক্তি পরীক্ষা হয়। রাষ্ট্রশক্তি বনাম জনগণের শক্তি। রাষ্ট্রের শক্তি তার সর্বোচ্চ নিপীড়নটা প্রয়োগ ঘটায়, জনগণও তার প্রতিরোধের সর্বোচ্চ প্রতিফলনটা দেখায়। দুটোর মধ্য দিয়ে যখন জনগণ বিজয়ী হয় তখন বলে অভ্যুত্থান। আর যদি রাষ্ট্রশক্তি বিজয়ী হতো বা ক্ষমতাসীনরা বিজয়ী হতো তাহলে বলতে একটা ষড়যন্ত্রকে দমন করা হয়েছে। তা আমরা 5ই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের শক্তির একটা বিজয় দেখেছি। সেই বিজয় অর্জন করতে গিয়ে জীবন দিতে হয়েছে, আহত হতে হয়েছে, অনেক অশ্রু, কান্না, রক্তের বিনিময়ে একটা মানুষ বলছে যে একটা অবরুদ্ধ দশা থেকে জনগণ মুক্তি পেয়েছে, 15 বছরের একটা দুঃশাসন থেকে মানুষ মুক্তি পেয়েছে। এই যদি বলি আমরা 5ই আগস্টের ঘটনা, তারপরে হয় কি, বিজয়ী শক্তির একটা প্রাথমিক উল্লাস থাকে আর একটা প্রতিশোধের স্পৃহা থাকে। একদিকে আমরা আনন্দ উল্লাস দেখেছি, আর একদিকে একটা প্রতিশোধের বিষয় দেখেছি। সেটা কি, যে 5, 6, 7, 8 এই সময়টাতে একদিকে কোনো প্রতিষ্ঠিত সরকার ছিল না, আর একদিকে জনগণের একটা ক্রোধ ছিল। সে সময় ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। এটা কিন্তু একটা স্বাভাবিক প্রতিক্রিয়া, মানে ক্রিয়ার স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে দেখা যায়। কিন্তু 6 মাস পরে আবার এই নতুন করে এই ঘটনাটাকে কিন্তু অনেকে বলছেন এটা কি ক্রিয়ার স্বাভাবিক প্রতিক্রিয়া নাকি নতুন করে একটা ক্রিয়া সৃষ্টি করা। এই ক্ষেত্রে বলা হলো যে শেখ হাসিনার বক্তৃতা প্রচার করা হবে এবং সেটাকে কেন্দ্র করে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এখন দুটো জিনিস এখানে বিবেচনা করার মতো। ভারতের মাটিকে ব্যবহার করে শেখ হাসিনা যেই বক্তৃতা করছেন, এর আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল
তখন তারেক জিয়া যখন কথা বলেছে লন্ডন থেকে, তখন যে যে কথাগুলো শেখ হাসিনার পক্ষ থেকে বলা হতো, সেই কথাগুলোকে যদি এখন আমরা মনে করি, তাহলে কিন্তু মনে হবে যে হ্যাঁ, শেখ হাসিনার বক্তৃতা প্রচার করতে গেলেও এইরকমই একটা প্রতিক্রিয়া হতে পারে। এটাগুলো একটা বললাম ক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া। কিন্তু এই ক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া করবার জন্য কি আমরা অভ্যুত্থান করেছিলাম? এটাও একটা প্রশ্ন থাকবে। তাহলে ওরা যা করেছে আমরাও তাই করেছি, এরকম যদি হয় তাহলে অভ্যুত্থানের যে নৈতিকতা থাকে সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়। এটা হলো এক। 2 নম্বর হচ্ছে এই যে যখন ভারতের মাটি থেকে যখন একটা বক্তৃতা প্রচার করা হবে, তখন আমাদের পররাষ্ট্র দপ্তরের ভূমিকাটা কতখানি ছিল, আমাদের স্বরাষ্ট্র দপ্তরের কি ভূমিকা পালন করার কথা ছিল, এবং শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হলে সেখানে বুলডোজার মিছিল হবে এরকম কথা ছিল। তাহলে সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা কী ছিল, এগুলো একটা প্রশ্নের মধ্যে আসে। আর তৃতীয়ত যে জিনিসটা দেখব যে এই যে মানে ভাঙচুরটাকে আবার ঘটানোর মধ্য দিয়ে প্রকারান্তরে তো 3টা মেসেজ গেল। একটা মেসেজ গেল যে একটা পরিকল্পিত ক্রোধ আছে, আগের ক্রোধটা ছিল স্বতঃস্ফূর্ত, এবার হচ্ছে পরিকল্পিত ক্রোধ। 2 নম্বর, ক্রোধ কখনো পরিকল্পিত হয়? হ্যাঁ হয়, কাউকে খেপিয়ে তোলা যায়, ইচ্ছা করে খেপিয়ে তোলা যায়, মানে আপনাকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগিয়ে দেওয়া যায়। হ্যাঁ, এগুলো করা যায়। মেটিকুলাসলি ডিজাইন। হ্যাঁ, মেটিকুলাসলি ডিজাইনের মতো খুবই। তো এই জন্য আমি এটা পরিকল্পিত ক্রোধ একটা নতুন জিনিস বের করলাম। হ্যাঁ, তো এখন এই পরিকল্পিত ক্রোধ এটা মনে হতে পারে। 2 হতে পারে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ইচ্ছা বা ক্ষমতা যে সরকারের নেই, এটার একটা মেসেজ চলে গেল। তৃতীয়ত বহির্বিশ্বের কাছে এটা চলে গেল যে বাংলাদেশ এখনো খুব স্বাভাবিক অবস্থায় নেই। ফলে এর মধ্যে দিয়ে আসলে ফলাফলটা কার পক্ষে গেল? অনেকগুলো আর জিনিস। চতুর্থত যে জিনিসটা গেল, একটা সিম্প্যাথি আবার তৈরি হয়ে গেল পতিত বা পলায়ন, মানে কি বলে এটাকে, পতিত এবং পলাতক সরকারের পক্ষে আবার কিন্তু একটা সিম্প্যাথির জায়গা তৈরি হলো। ফলে যারা এই কাজগুলো করেছেন তারা আসলে মানে অনেক সময় বলে না, শিব গড়তে গিয়ে বাদর গড়ে ফেলার মতো। শেখ হাসিনার যে ভাষণ, সেটার পরে কি আসলে এখানে খুব বেশি সিম্প্যাথি তৈরি হওয়ার সুযোগ আছে? কারণ সেখানে তো কোনো অনুশোচনার সুর নেই। না, ওটা হচ্ছে শেখ হাসিনার বিষয়, কিন্তু মানুষের মধ্যে বিষয়টা কি দাঁড়ায়? আসলে ওটা তো নাই, এখন আর ভেঙে কি হবে, কেন এগুলো করছো, তোমরা যা করছো তাহলে তোমরা হচ্ছে ভালো কিছু করছো না। এই যে একটা নেগেটিভ সিম্প্যাথিও কখনো কখনো কিন্তু ক্রিয়া করে। এটা কিন্তু খুব পজিটিভলি, মানে শেখ হাসিনাদের কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো অনুশোচনা নেই, কোনো অনুতাপ নাই, এমনকি কোনো লজ্জা পর্যন্ত নাই, এটা সবাই বলছে। কিন্তু যারা আবার এই মানে ভাঙচুরটা করছে তাদের প্রতিও আবার বলছে তোমরা তাহলে কি করছো? অনেকে বলে না যে মরা গরুকে আর কতবার মারবা, এইরকম একটা পরিস্থিতি কেন তৈরি করলে? ফলে এটা একটু খেয়াল করার মতো। আর সবচেয়ে যে বিষয়টা আমরা এখানে বলবো যে এই যে যাই করি তার ফলাফলটা কোথায় গিয়ে দাঁড়ায়? ফলাফলটা দাঁড়ায় যে দেশটা কি তাহলে 6 মাসেও আমরা স্বাভাবিক জায়গায় আনতে পারি নাই? এই প্রশ্নটাই কিন্তু নতুন করে আবার সবার সামনে উঠে। জনাব শহীদ খান, আপনার কাছে আসি এই পর্যায়ে। শুধু ধানমন্ডি 32 নয়, এরপরে দেশের বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটতে থাকলো এবং এক পর্যায়ে আসলে আবারও এক ধরনের মব তৈরির ব্যাপার সামনে এসেছে। প্রশ্ন হচ্ছে এই যে বিশৃঙ্খলা, সেটার ফলে আসলে কি দাঁড়াচ্ছে? সামনে যে নির্বাচন নিয়ে আলোচনা বা এক ধরনের সংস্কার নিয়ে কথা হচ্ছিল এতদিন ধরে, এই সবগুলো ঢাকা পড়ে কি আবারও আমরা একেবারে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলার মতন প্রাথমিক জায়গায় ফিরে যাচ্ছি? না, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, মানে এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, এবং সেখানে তো আমরা সেই পরিমাণ উন্নতি করতেই পারিনি। এখন যখন উন্নতি করার জন্য কথা বলা হচ্ছে এবং সরকারও ফিল করছেন, তখন এই ঘটনাগুলো প্রমাণ করে, যেটা রতন বললেন, যে প্রমাণ করে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটছে। শেখ হাসিনার ভাষণ প্রচার হওয়ার কথা 9টার সময়, যেরকম টাইমিং দিয়েছিল, আর বুলডোজার মিছিলের প্রোগ্রাম তো আপনি সকালেই দিয়ে দিয়েছেন বা রাতেই দিয়ে দিয়েছেন। তো তাতে তো শেখ হাসিনার ভাষণ শোনার পরে যে অ্যাকশন বা রিয়াকশন অথবা রেসপন্স, আমি তো কোনোটাই বুঝলাম না যে কেন আমি করব। আমি তো বুলডোজার মিছিল, এবং আপনি যেটা বললেন ভাষণ দিল শেখ হাসিনা, তাহলে সারা দেশের মানুষের বাড়িঘর কেন ভাঙতে হবে, সেটাও একটা পয়েন্ট হতে পারে। তো এইটা অনেকে মনে করেন যে এই ঘটনা, এই আমাদের যে সংস্কার নিয়ে আলোচনা, যেটার জন্য চাপ সৃষ্টি হচ্ছিল বিভিন্ন মহল থেকে, কেননা একটা ঘোষণা ছিল যে আমরা এই সংস্কারের প্রস্তাবগুলো পাওয়ার পরেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবো, এবং এটা 8ই ফেব্রুয়ারি একটা বলা হয়েছিল যে 8ই ফেব্রুয়ারির মধ্যে রিপোর্টগুলো আসবে, তারপরেই আমরা রাজনৈতিক দলের সাথে বসবো। তো সেটা একটু পিছিয়ে গেল কিনা, পিছিয়ে যাচ্ছে কিনা,
এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে না পারলে আপনি নির্বাচন নিয়ে কী আলাপ করবেন, সেটা একটা বেসিক কোশ্চেন দাঁড়িয়ে যাবে। সুতরাং তখন আবার যারা চান যে নির্বাচনটা ডিলেড হোক আর যারা চান যে এই সরকার আরও কন্টিনিউ করুক, সেটার পক্ষে অনেক যুক্তি দাঁড় করানো যাবে। সেটা একটা সম্ভাবনার দিক থেকেই যাচ্ছে, সেটা আলোচনা করতে হবে। তো এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমরা যেটা প্রমাণ করেছি যে না, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আমরা সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, এটাই প্রমাণ করার চেষ্টা করেছে এখানে ঘোষণা দিয়ে। যারা একেবারে সামনের সারির ভূমিকা রেখেছেন সেখানে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট তো রয়েছে, কিন্তু এর বাইরেও দুইজন ইউটিউবারের প্রচুর বক্তব্য তাদের ফেসবুক পোস্টগুলো সামনে এসেছে। এখানে এদের ভূমিকাটা এবং মিথস্ক্রিয়াটা কি না, দাঁড়াচ্ছে? দুজন ইউটিউবার তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি হোয়াইট হাউসের যে কন্ট্রোল রুম ছিল, আপনার যদি মনে থাকে, যে যখন ওই যে অপারেশন ডেজার্ট ডেভিল নাম ছিল মনে হয়, যে ইয়াতে ইরাকে যখন আক্রমণ করে তখন ওদের একটা সিচুয়েশন বিন লাদেনকে হত্যা করার সিচুয়েশন রুম, বিন লাদেনের জন্য দেখেন সিচুয়েশন রুমে প্রেসিডেন্ট বসে থাকে, দুই পাশে তিন পাশে তার অনেক উপদেষ্টা বসে থাকে এবং ওখান থেকে কমান্ড দেখে, এবং এরকম না মানে ওরকম না, কিন্তু তারা কমান্ডে আবার মেসেজ টেসেজ পাঠায়। এখানে তো কমান্ড, কেউ একজন বললেন, আমি যেটা শুনেছি, উনি হয়তো আবার ব্যাখ্যা দিবেন, কেউ একজন বললেন আমি তো অলরেডি, তাকে বলছিল যে বুলডোজার লাগবে ভাঙতে, বলে আমি তো অলরেডি বুলডোজার ইয়েতে পাঠিয়ে দিয়েছি, যাও নিয়ে আসো ওখান থেকে। কোথায় পাঠিয়ে? কলা বাগানে পাঠিয়ে দিয়েছে। ওখানে আরেকজন একটা খুবই সাংঘাতিক কথা বলেছেন, যেটা আমাদের সরকারকে দেখতে হবে এবং মনিটর করতে হবে, যে ওখানে যদি কোনো সেনা সদস্য থাকে, বুলডোজার তার উপর দিয়ে চালিয়ে দেবা, বুলডোজার চালিয়ে চলে যাও। তো এগুলো তো এটা ওই যে ইলিয়াস সাহেব, এবং বুলডোজারের ব্যাপারটা পিনাকি সাহেব বলছেন, দুজন ইউটিউবার। ও ভয়ের চোটে নাম বলতে পারছেন, এখন আমাকে বলতে হলো, পরে আমি যাই না, পিনাকি আজকে রাত্রে আবার আমার নামে কিছু বলে উত্তেজিত করে কিনা জনগণকে, আমি জানি না। বাট এই আলোচনাতে এগুলোর নাম টাম চলে আসে, তাই না? এখন আর রিপন ভাই ইচ্ছে করে আমাকে জিজ্ঞাসা করছে যে জানে না। আচ্ছা, এনিওয়ে, তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে রতন যেটা বললেন যে হ্যাঁ, একটা অভ্যুত্থানের পরে 5, 6, 7, 8 সরকার ছিল না, তখন যেটা আমরা প্রত্যক্ষ করেছি, এরপরে সরকার এসেছে এবং সরকার যথেষ্ট 6 মাস সময় কম না একটা সরকারের জন্য। আমরা যদি 4 বছরের সরকার চিন্তা করি বিভিন্ন দেশে, তাহলে তো 6 মাস ইজ গুড টাইম, যে এই সময়ের মধ্যে অনেক কিছু নিয়ে তারা কাজ করতে পারতেন। তা তখন আমি ফরাসি বিপ্লব, মানে অন্যান্য বিপ্লব, এটাকে অনেকে বিপ্লবের সাথে তুলনা করেন না, ফরাসি বিপ্লব ধরেন, এটা পুঁজিবাদী রাষ্ট্রে একটা বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লবের কথাগুলো নাইবা আলোচনা করলাম। তখন মোটামুটি 10 বছর খুব খারাপ গিয়েছিল। তো 10 বছরের পরে যিনি এসেছিলেন তিনি কিন্তু কোনো নির্বাচিত লোক না, নেপোলিয়ন বোনাপার্ট। তো আমরা কি বাংলাদেশে একজন নেপোলিয়ন বোনাপার্টের জন্য অপেক্ষা করছি কিনা, এটা আমার নিজের কাছে একটা প্রশ্ন এখন দেখা গেছে। মানে এই অপেক্ষা করার দরকার নেই, প্রয়োজনে নেপোলিয়ন বোনাপার্টের ভূমিকা কেউ নামতেই পারে, হয়তো অপেক্ষা করছি কিনা, অথবা তাকে নামাইতে চাচ্ছে কিনা, অথবা আর কি চিন্তা করছে আমি জানি না। বাট ওটাতে 10 বছর সময় লেগেছিল। বাট আমি একটা জিনিস বলতে পারি যে বাংলাদেশ কিন্তু কাউকে 10 বছর সময় দিতে রাজি না, তাতে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হই। ধন্যবাদ। ডক্টর রিপন, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। এই যে পরিস্থিতি, সেখানে কিছু কিছু ধারণা যেগুলোকে খুব সহজে জনপ্রিয় করে তোলা যায়, পপুলিস্ট ধারণা, তার বাইরে দীর্ঘমেয়াদী ভালো যেটা দেশের জন্য হয় সেই বিষয়গুলো থাকছে। এখানে এই মুহূর্তে সবচেয়ে বড় ক্রিয়াশীল রাজনৈতিক দল হিসেবে এই বিশৃঙ্খলাগুলোর ব্যাপারে আজকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য বলেছেনই, কিন্তু তার বাইরে মাঠ পর্যায়ে আসলে বিএনপির কি করার রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমাদের পার্টির মহাসচিব খুব স্পষ্ট করে বলেছেন, কোনো ইঙ্গিত না, স্পষ্ট করে বলেছেন যে আপনি শুরুতেই বলছিলেন, সেটা হচ্ছে যে আপনার শেখ হাসিনার পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। ঘটনাটা যদি আমরা 6 ফেব্রুয়ারিতে আমরা যেটা দেখলাম, এখানে অনেকগুলো, যেটা রতন যেটা বলছেন, এটার অনেকগুলো মুখ আছে, অনেকগুলো মানে চিত্র আছে। আপনি যদি ঠিক একটি ঘটনা, মানে একটি বিষয় যদি বলি, যেমন দেখবেন ইয়াস, শেখ হাসিনা ভাষণ দিতে চাচ্ছেন, মানে যে ছাত্র সংগঠনটাকে সরকার বোধহয় নিষিদ্ধই করেছে বোধহয়, কারণ আমি প্রায় প্রত্যেকে দেখি যে নিষিদ্ধ ছাত্রলীগ বলা, নিষিদ্ধ হয়েছে নাকি? আচ্ছা, রাইট। তো একটা নিষিদ্ধ ছাত্র সংগঠনকে তিনি কি বলতে পারেন, তার তো বলার ব্যাপার তো 16 বছরের তিনি তো অনেক কথা বলেছেন, তিনি কি বলতে পারেন মানুষের একটা ধারণা আছে। তো সুতরাং অনেক আগেই বুলডোজার চলে গিয়েছে কি যায়নি সেই বিতর্কে আমি যাব না, কিন্তু আমি বলতে যে উনি কিভাবে মানে দেশে উত্তেজনা সৃষ্টি করতে পারেন, দেশকে আপনার মানে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারেন, সেই প্রচেষ্টা তো তার বহুবারই ছিল। উনি তো হঠাৎ করে চলে আসা থেকে নানা ধরনের কথাবার্তা তিনি বলেছেন, তার মধ্যে কোনো রিমোর্স ছিল না, তার মধ্যে কোনো রিগ্রেট নাই। আমি তো তার বক্তব্যটা শোনার চেষ্টা করেছি পরে অবশ্য।
সেখানে দেখলাম মানে আগের মতোই আমি আর আমার বাবাই ছিল, সব কিছু তিনি তার বাবাই করেছেন, আর কিছুই অবশিষ্ট নেই। এবং এত মানুষ মারা যাওয়ার পরে তার জাতির কাছে একটি প্রশ্ন, আমার কি অপরাধ? তো যিনি এত মানুষ মারা যাওয়ার পরে এতগুলো মানুষ মেরে ফেললেন, শিশুসহ নারীসহ ১,৫০০ মতো মানুষ মেরে ফেললেন, তারপরে হেলিকপ্টার দিয়ে স্নাইপার ইউজ করে মানুষ মারলেন, তারপরে প্রায় ২০,০০০-এর বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করছে তার অ্যাকশনে। তার বাহিনীগুলো যেভাবে মানে অমানুষের মতো ভূমিকা পালন করেছিল, পার্টিকুলার পুলিশের কথা যদি আমি বলি, র্যাবের অনেক সদস্য তারা যে কাজগুলো করেছিল, এবং তার দলের মন্ত্রী এমপি তার চালা চামুন্ডারা বাংলাদেশটাকে শেষ করে ফেলেছিল। আমি যদি বলি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আপনার প্রফেসর আহসান এস মনসুর, উনি বলেছেন পৃথিবীর অন্য কোনো দেশে এইভাবে ব্যাংক লুটের ঘটনা আর কোনো দেশে ঘটেনি। তো এই যে একটি পরিস্থিতি, তারপরেও তার পিয়ন গর্বের সাথে বলতে, তার পিয়ন 400 কোটি টাকার মালিক, এস আলমের কাহিনী দেখলাম ঠিকানাবিহীন, যে আজকেরই পত্রিকা দেখছিলাম 2000 কোটি টাকা মানে তুলে নিয়েছে কয়েকটা কোম্পানির নামে চট্টগ্রাম আসাদগঞ্জের একটা ঠিকানা ব্যবহার করে। তো এই দেশে তো, এই দেশটা তো আসলে কোনো মানে কি বলে কোনো সরকার ছিল না বলা যেতে পারে, এটা একটা লুটপাটকারী মানে একটা চক্র ছিল, একটা নেক্সাস ছিল। তো তাদের প্রতি তো মানুষের ক্ষোভ আছেই, এবং এই ক্ষোভটা তো মানে আপনার কি বলে, আমি রাজিকুজ্জামান রতনের সাথে একটু না বেশ ডিফারই করব। সেটা হচ্ছে যে তাদের প্রতি 6 মাসে মানে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেটা নিয়ে আমরা বলতে পারি যে আপনার মানুষের ক্ষোভের যেমন ন্যায্যতা আছে। আমি ঠিক হিউম্যান রাইটস ওয়াচের যে অবজারভেশনটা, সেই কথাটি যদি আমি উল্লেখ করে বলতে চাই, কথা মানে তারা উল্লেখ করেছে যে শেখ হাসিনার বক্তব্যের প্রতি, শেখ হাসিনার প্রতি পতিত স্বৈরাচারের প্রতি মানুষের ক্ষোভের ন্যায্যতা আছে। অ্যাট দ্য সেম টাইম তারা যে মন্তব্যটা করেছেন আমি প্রত্যেকে যেটা দেখেছিলাম, বাট অ্যাট দ্য সেম টাইম ভাঙচুরেরও ন্যায্যতা দেওয়া যায় না। তো ভাঙচুরটা হয়েছে, মানুষের ক্ষোভ তো ছিল, খুব মানে আপনার এটাকে তো আপনি খুব ন্যায্য অন্যায্যের এই মাপকাঠি দিয়ে আপনার আসলে মানুষের ক্ষোভটাকে মানে আপনি মাপ করতে পারবেন না, এটা সত্য। কিন্তু আমার আমি আপনার কাছে ফেরত আসি বিরতির পরে। আচ্ছা দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা। আমরা ছিলাম ডক্টর রিপন, আপনার কাছে যে প্রসঙ্গে ছিলেন সেটা শেষ করতে পারেন। আর এছাড়া একটা প্রশ্ন জুড়ে দিচ্ছি, সেটা হচ্ছে ভারত সম্প্রতি একটা মন্তব্য করেছে 32 নম্বরের ব্যাপারে, তাদের উদ্বেগ জানিয়েছে, এবং বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এই ব্যাপারে আপনার মন্তব্যটা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি যেটা বলছিলাম যে আমি যেটা খেয়াল করছি, এই যে 5ই অগাস্টের পরে আন্দোলনের সময় আমাদের ছেলেরা মানে যারা ইউনিফর্ম ছেলে, মানে আমার ধারণা এরা হয়তো মানে 11 ক্লাস বা 12 ক্লাসের স্টুডেন্টস মোস্ট অফ দেম, আমার ধারণা বিভিন্ন কলেজগুলোতে ওদের ছবির চেহারা দেখে সেরকমই মনে হয়। তো যাই হোক, দেখলাম যে বিশাল আপনার বেশ মনে হয় 20-50 ফিট বা আরও বেশি মানে লম্বা আপনার কালো পতাকার মধ্যে কলেমা লেখা। তো এই যে কালো পতাকা বা কালো কাপড়ের মধ্যে লেখা, এটাকে অনেকে আইএস না ডায়েস কি আছে প্রতিষ্ঠান, এদের পতাকা বলা হয় অনেককে। তো এই জাতীয় জিনিসগুলো আমরা আগে দেখছি। এখন আমাদের ছেলে মেয়েরা তো এগুলো বোঝে না, সরল মনের ছেলে, এরা হয়তো কলেমা দেখেছে নেচেলে ওরা অনেক সময় মাথা উঁচু করতে। আমরা তো মানে ধর্মের প্রতি আমাদের আবেগ অনুভূতি অন্যরকম, যেটা তারা মাথা উঁচু করে রেখেছে। কোরআন শরীফ পড়লে আমরা অনেক সময় বুকে নেই, মাথায় রাখি, চুমু খাই, এটা আবেগ এবং ভালোবাসা শ্রদ্ধা থেকে। তো আমাদের ছেলেরাও ঠিক ওরকম একটা পতাকা মাথায় উঁচু করে নিয়ে, যেমন আমরা জাতীয় পতাকা নিয়ে চওড়া জাতীয় পতাকা লম্বা পতাকা নিয়ে আমরা মিছিল করতাম, এরকম বেশ কিছু মানে ঘটনা আমি 5ই আগস্টের পরে দেখেছি। তো হাওবার 32 নম্বরে যে 6 তারিখে যে আপনার যে মানে ছেলেরা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তো এটা ক্লেমই করেছে, তারা এটা মানে কি বলে এটাকে ভাঙবে বা গুড়িয়ে দেবে, এটা তাদের ক্লেম, আমি ক্লেম বলি। ওইখানেও আমি ছবি দেখেছি যে সেখানে আপনার ওই আইএস ডায়েসের সদৃশ কালো পতাকা। অ্যান্ড হু ইজ সাপ্লাইং দিস থিংস? বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে তো মানে আই বিলিভ যে আইএস ডায়েস সমর্থক কেউ থাকার কোনো কারণ নেই, কিন্তু তাহলে এই পতাকা নিয়ে ঢুকছে এবং পতাকাটা শো করছে সো দ্যাট ভিডিও বা পিকচারে যাতে ছবিগুলো চলে আসে। এটা নিশ্চয়ই একটা মতলব আছে। মতলবটা হচ্ছে যে শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় রিলেন্টলেসলি সে চেষ্টা করেছে বিদেশিদের কাছে বোঝাতে যে বাংলাদেশ একটা জঙ্গিবাদী রাষ্ট্র হওয়ার একটা প্রবণতা আছে, এখানে শক্তিগুলো বিরাজমান, অতএব তাকেই ক্ষমতায় রাখতে হবে সো দ্যাট তাকে ক্ষমতায় রাখলে তিনি এই মানে ইসলামিস্ট ফোর্সেসগুলোকে তিনি দমন করতে পারবেন।
তিনি দেখিয়েছেন শাপলা চত্বরে দমনকে রক্তাক্ত করে দিয়ে তিনি থামিয়ে দিয়েছেন, হুজুরদেরকে পিটিয়েছেন, মেরেছেন, সেটা ওনার কাছে মানে প্রভেন রেকর্ড ওনার আছে। তো আমার এখন যেটা মনে হয় ক্ষমতা থেকে আপনার মানে কি বলে মানে আপনার মানে পালিয়ে যাওয়ার পরে তো ওনার সেই মানে মনস্তত্ত্বটা এখন পর্যন্ত আছে যে কোনোভাবে রাষ্ট্রটাকে যদি জঙ্গি রাষ্ট্র হিসেবে মানে প্রতিষ্ঠিত করা যায়, অথবা বর্তমান সরকার যারা আছে তাদেরকে যদি মানে জঙ্গিদের পৃষ্ঠপোষক, খোলামেলাই এই কথাগুলো বলেছে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে। তো এটার মধ্য দিয়ে তারা মানে ইন্ডিয়াকে এবং যারা মানে মুসলমান বিরোধী যে সমস্ত মানে মানে আন্তর্জাতিকভাবে যে সমস্ত রাজনৈতিক পক্ষগুলো আছে স্ট্রেট, তাদের এক ধরনের সহানুভূতি তিনি অর্জন করতে চান বলে আমি মনে করি। বাংলাদেশের জনগণের শেখ হাসিনার প্রতি ন্যূনতম সহানুভূতি নেই, কারণ তিনি 16 বছর যা করেছেন এবং দেখিয়েছেন দ্যাট ইজ এনাফ। মানে কিন্তু এটা কি ভারতের তরফে একটা খুব বাস্তবসম্মত পরিকল্পনা যে তারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনতে পারবে? এটা মোটেই বাস্তবসম্মত পরিকল্পনা না আমার কাছে। এটা কি আদৌ কোনো পরিকল্পনা ভারতের মনে হয়? বাস্তব নিশ্চয়ই, কারণ একটা হচ্ছে যে সোনার ডিম পাড়া হাঁস তারা মানে হারিয়েছে, মানে তাদের নিয়ন্ত্রণে নাই বাংলাদেশটা। আগে তিনি বলতেন যে ভারত আছে তো আমরা আছি, আমরা আছি তো ভারত আছে, এটা তো তাদের অফিসিয়াল স্টেটমেন্ট। এবং শেখ হাসিনা নিজেই বলেছেন যে এত কিছু দিয়েছি সারা জীবন মনে রাখবে তারা। কথাও তাই, ভারত তার প্রতি যে কৃতজ্ঞতা প্রকাশ করছে, উইদাউট পাসপোর্ট তাকে আশ্রয় দিয়েছে, থাকতে দিয়েছে, এটা এক ধরনের কৃতজ্ঞতারই কারণ। আমি আজকে একটা বক্তৃতাও দিতে দিচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ, এবং আমি আজকে একটা ছোট্ট উদাহরণ দেখি আমার কাছে অবাক লাগছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট, আমি একটু উদাহরণ টেনেই বলতে চাই, আপনি খেয়াল করবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, ভ্লাদিমির জেলেনস্কি, তিনি একটা প্রস্তাব দিয়েছেন ট্রাম্পকে, আজকেই দেখেছেন বোধহয়। সেটা হচ্ছে যে উনি বলেছেন যে যুদ্ধ থামাতে হবে এবং ইউক্রেনে নিরাপত্তা দিতে হবে, তাহলে ইউক্রেনে যে সমস্ত খনিজ, ওদের মানে অনেক মূল্যবান মাটি আছে, মূল্যবান যে মানে মূল্যবান মৃত্তিকা সম্পদ যে সমস্ত খনিজ মানে বিষয়গুলো আছে, সেগুলো তারা আমেরিকাকে দিয়ে দেবে। তো এটা খুব স্ট্রেট বলেছে মানে জেলেনস্কি। তো জেলেনস্কি খুব ভালো করে জানে যে মানে এই যুদ্ধটা ট্রাম্প থামাতে চান। অ্যান্ড ওর তো একটা নিরাপত্তার মানে সংকট আছে, মানে সেন্স অফ ইনসিকিউরিটি। জেলেনস্কি ন্যাচারালি একটা সেন্স অফ ইনসিকিউরিটিতে সাফার করছে। তার নিরাপত্তাহীনতার কারণে সে দেশ বিক্রি করে হলেও তাকে ক্ষমতায় থাকতে, ওই যে বলেছে যদি ইউক্রেন নিরাপত্তা, ইনফ্যাক্ট এটা ইউক্রেনের নিরাপত্তা না, এটা নিরাপত্তা যে জেলেনস্কি নিরাপত্তা। ঠিক শেখ হাসিনা সিমিলারলি ক্ষমতায় থাকা অবস্থায় তার আওয়ামী পান্ডারা ক্ষমতায় থাকা অবস্থায় এইভাবেই তারা ভেবেছে যে এনি হাউ ভোটে তো পাশ করিনি, জনগণ আমাদের ভোট দেয়নি, আমরা তো এমনি একটা দখলদার সরকার, সোজা কথা, একটা দখলদারি অবস্থায় আছে, জনগণ তো আমাদেরকে চায় না, এটা শেখ হাসিনা জানতো যে তাকে জনগণ চায় না। তো ইন্ডিয়ার আনুকূল্য নিয়ে ওই যে যেমন জেলেনস্কি সব ট্রাম্পকে দিয়ে, ট্রাম্প আবার ব্যবসা বাণিজ্য মনোভাবাপন্ন লোক, খুশি হয়। মোদি সাহেবও এইরকম খুশি হয়, কারণ তার আদানিরে যদি খুশি করা যায় তাহলে মানে জনগণের প্যাদানি থেকে তিনি মানে শেখ হাসিনা বাঁচতে পারবেন। এর জন্য তিনি ওই 2 গুণ 3 গুণ দামে মানে আদানির কাছ থেকে বিদ্যুৎ ক্রয় করেছেন, এবং যে সমস্ত চুক্তিগুলো করেছেন সব দেশ বিরোধী চুক্তিগুলো তিনি করেছেন। ওই ঠিক জেলেনস্কির মতোই, শুধুমাত্র তার নিজের ক্ষমতা, নিজের নিরাপত্তা রক্ষার নামে তিনি বাংলাদেশকে তুলে দিয়েছেন মানে ভারতের কাছে। তো এমনি একটা মানে ব্যবস্থা, মানে এমনি একটি অবস্থা যখন আপনার মোদি গভর্নমেন্ট ভারতীয় কর্তৃপক্ষ, আমাদের ওরা তো বাংলাদেশ কর্তৃপক্ষ বলে, সিমিলারলি আই ওয়ান্ট টু সে যে ভারতীয় কর্তৃপক্ষ, তো ভারতীয় কর্তৃপক্ষ এই অবস্থাটা মেনে নিতে পারছে না। তারা বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে চায়, রাদার তাদের স্পোক্সপারসন যে বক্তব্যটা দিয়েছে অত্যন্ত ডেরিগেটরি, এবং এখানে প্রচ্ছন্ন হুমকি পর্যন্ত আছে যে বাংলাদেশ যে স্টেটমেন্ট করছে এই কথাগুলো তারা মনে করছে এটা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এটা ডেটারেন্ট। এবং হুমকিটা হচ্ছে যদি এই জায়গা থেকে স্ট্যান্ড থেকে যদি বাংলাদেশ যদি সরে না আসে তাহলে মানে সম্পর্কের অবনতি ঘটবে। ইট ইজ এ কাইন্ড অফ থ্রেট। আচ্ছা, এখন কথা হচ্ছে কি যে এই ধরনের থ্রেট তো থাকবে, থ্রেট তো আসবে, সেটা আমরা জানি, এটা আমাদের খুব অজানা না, এটা আমাদের অজানা না, মানে আমি নাগরিক হিসেবে বলছি দেশের মানুষের অজানা না। কিন্তু থ্রেটকে মোকাবেলা করার জন্য আমাদের যেটা দরকার, আমাদের একটা জাতীয় সংহতি। ইয়েস, আমাদের মধ্যে মানে ডিফারেন্সেস অফ অপিনিয়ন নিঃসন্দেহে আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু একটি প্রশ্নে আমাদের মধ্যে জাতীয় ঐক্য, একটা ন্যূনতম প্রশ্নে তো আমাদের জাতীয় ঐক্যমত থাকতে হবে। বাট মাঝে মধ্যে আমি খুব মানে আপনি আপনার শুরুতে বলছেন
যে মানে জামাতের মানে মানে কথা বলেছিলেন যে জামাত মানে এখন এই অবস্থায় নির্বাচন চায় না, কিন্তু আমি কোনটাকে অ্যাকসেপ্ট করব, এটা হচ্ছে আমার কাছে একটা বড় হিসাব। গতকাল কি তাদের দলের নায়েবে আমির ডাক্তার, আপনি গুগল এখনই দেখতে পারেন, ডাক্তার আবদুল্লাহ আবু তাহের, তিনি যখন ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিলেন, অ্যাট দ্যাট টাইম আমিও 80s আমি তখন ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম। তো তার একটা স্টেটমেন্ট আমি আজকে খেয়াল করলাম, তিনি বলেছেন যে এই বছরের মধ্যেই নির্বাচন দিতে হবে। ইট ইজ এ স্টেটমেন্ট ফ্রম দ্য নায়েবে আমির অব জামাত ইসলাম। অন দ্য আদার হ্যান্ড আমি যখন আবার জামাতের আমির সাহেবকে যখন দেখি যে এই মুহূর্তে নির্বাচন না, মানে আমি খুব কনফিউজড হই হোয়াট ইজ দ্য অফিসিয়াল পজিশন অ্যান্ড স্টেটমেন্ট অফ দ্য জামাত। বাট মেজরিটি পিপুল, রাজনৈতিক দলগুলো মনে করে এই সরকার দেশ মানে এই সরকার আমলে দেশটা যে সংকটের মধ্যে ঘুরপাক খাচ্ছে, যে সংকটে নিপতিত হয়েছে, এখান থেকে বেরোতে গেলে রাজনৈতিক প্রজ্ঞা সম্পন্ন, আপনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব আমাদের খুব প্রয়োজন হবে আমাদের দেশের ন্যাশনাল সিকিউরিটি এবং সভরেনিটিকে। অনেক ধন্যবাদ, আমার মনে হয় বুঝতে পেরেছি। জনাব রতন, আপনার কাছে আসতে চাই, এই যে কিছু কিছু বার্তা যেটা ভারত একভাবে উপস্থাপন করবে স্বাভাবিকভাবে বহির্বিশ্বে, ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিংয়ে নরেন্দ্র মোদীও হয়তো উপস্থাপন করবেন, তার বিরুদ্ধে আসলে এই মুহূর্তে বাংলাদেশের কি করণীয় রয়েছে সেটার সুরাহা করার জন্য? আর এই যে ডেভিল হান্ট নামে যে অপারেশন শুরু হলো, তার মাধ্যমে কি আসলে এই সমস্যাগুলোর আমরা সমাধান করতে পারবো যতটা বিশৃঙ্খলা ছড়িয়েছে? আসলে প্রথমে বলি ডেভিল হান্ট নিয়ে। প্রথম ডিসাইড করতে হবে যে ডেভিলটা কে আর হান্টিংটা করবেন কে। শব্দ দুটোও কিন্তু খুবই মানে বিপজ্জনক শব্দ। আমি ডিক্লেয়ার করে দিচ্ছি সে ডেভিল, মানে আমি ডিক্লেয়ার করে তারপরে তাকে হান্টিং করতে যাচ্ছি, তার মানে গিভ এ ব্যাড নেম অ্যান্ড শুট। তাহলে এটা কি কোনো আইন মানে আইনের স্বাভাবিক গতির মধ্যে পড়ে? শুট করবে এটা তো বলিনি। হান্টিং বলতে কি বুঝে আমি স্বীকার করতে যাচ্ছি। ওয়েল হ্যাঁ, তাহলে আমি ভাষাটাকে ওই জন্য বলছি। যদি বলতাম যে অরাজকতার হাত থেকে দেশকে রক্ষা করার জন্য হ্যাঁ আমরা উদ্যোগ নিচ্ছি, এই যে একসময় আপনারা ক্লিন হার্ট দেখেছিলাম না, তাতে তো হার্ট ক্লিন হয় নাই, কিন্তু বাস্তবে নামটা ভালো ছিল, কিন্তু কিছু মানে হার্টলেস হার্ট অ্যাটাক হয়ে গেছে, মানে কিছু হার্ট অ্যাটাক হয়েছে এবং কিছু হার্টলেস অ্যাক্টিভিটিস হয়েছে সেই কারণে। এবং আজকে দেখুন একদিনে 1300 জন মতো গ্রেপ্তার হয়েছে, তার মানে এই লোকগুলো তো চোখের মধ্যেই ছিল, চোখের সামনেই ছিল, তো এতদিন গ্রেপ্তার হয়নি কেন, এটার প্রশ্ন। তো এই জন্য আমরা মনে করি যে এই ধরনের নামকরণ না করে আইন শৃঙ্খলা বাহিনীকে তার স্বাভাবিক ক্রিয়ার মধ্যে রাখাই দরকার। এরকম নাম ডাক দিয়ে হাঁক ডাক দিয়ে যদি শেষ পর্যন্ত কোনো ভালো ফল না আসে, মানুষ কিন্তু আবার হতাশ হবে এবং মানুষ এটা নিয়ে আবার বিদ্রুপ করবে। আসলে আমার মনে হয় এই সরকারকে বিদ্রুপের মধ্যে ফেলাটা ঠিক হবে না। তাহলে হবে কি, অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তিটা নষ্ট হলে ভবিষ্যৎ সরকারের মানে যাত্রাপথটাও। এটা তো প্রেক্ষাপট হচ্ছে যে ওই একটা বৈঠক এবং গাজীপুরের আগে তো তাদের বৈঠকের একটা প্রতিবেদন নিয়ে খানিকটা আলোচনা হচ্ছিল যে আওয়ামী লীগের তরফ থেকে দেশে নাশকতা করার। বুঝলাম, এটা ভাই বলছে যে আমার কাছে মনে হচ্ছে যে এটা অন্য কেউ করছে, সরকার এটার সাথে নেই, এটা তো সরকারি সিদ্ধান্ত, নামটাও তো সরকারই দিয়েছে। হ্যাঁ, সেজন্য বলছে এই নামটা কেন এরকম হলো। হ্যাঁ, তো সরকার দিয়েছে, এটা অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টারা বসে এটা নাম ঠিক করেছে। এই নাম ঠিক করাটাও আমার কাছে মনে হয়েছে যে এটার মধ্যে দিয়ে একটা অ্যাটিটিউড তৈরি হলো, মানুষ কি আবার এই মেসেজটা পেলো যে আগের সঙ্গে বর্তমানের পুলিশি অ্যাকশনের খুব বেশি পার্থক্য হবে না। এটা কিন্তু বিপজ্জনক। কিন্তু আওয়ামী লীগের যে পরিকল্পনার কথাগুলো সামনে আসছিল সেটার ব্যাপারে তাহলে সরকারের কি করণীয় ছিল? না, আমি বলছি যে সেটার জন্য কি করবেন আর কি নামে নামকরণ করবেন। আওয়ামী লীগের লোকরা তো ডেভিলের মতোই কাজ করছে। না, সেটা ডেভিলকে তো আপনি ডেভিলই বলবেন, তাকে তো আপনি অন্য কিছু বলতে পারেন না। দিয়ে প্রমোটা আসে, ডেভিল বলেন অথবা যদি এভিলও বলতে চান তাও বলতে পারেন। আপনি বিচার করবেন না, গ্রেফতার করবেন, বিচারের আওতায় তো আনার ব্যবস্থা হচ্ছে। যদি একজন আবার বলল শয়তান যতক্ষণ আছে ততক্ষণে কাজ চলবে, আচ্ছা তাহলে আগে যদি কাউকে আপনি ডিক্লেয়ার করে ফেলেন যে শয়তান, তাহলে আজকে ডিক্লেয়ার করেন ও তো শয়তানি, ও তো কার কর্মকাণ্ড শয়তানি। ঠিক আছে, আপনার এই কথাগুলোর মধ্যে দিয়ে কি মেসেজটা যায়? আজকে যে 1300 জন অ্যারেস্ট হয়েছে এর মধ্যে আন্ডা বাচ্চাও আছে। আপনি শয়তান আছে শুধু তো না, শয়তানের বাচ্চা থাকতে পারে, শয়তানের নিঃশ্বাস। তাহলে শয়তান বড় শয়তান কিন্তু ধরতে পারবেন না একটা, আপনি ধরবেন আন্ডা বাচ্চাগুলো, ভাই ভাতিজাগুলো ধরবেন। ফলে এইটাই হচ্ছে বিপজ্জনক প্রবণতা। আমরা মনে করি সত্যি ঠিক আছে, ধরেন না, ধরে তাদেরকে বিচারের মধ্যে নিয়ে আসেন, নিয়ে এসে দেখান যে কি কি শয়তানি সে করেছে, কি কি ডেভিল অ্যাক্টিভিটিস সে করেছে তারা। এই জায়গার না হলে কি আমরা যে আইনের শাসনের কথা বলেছি, আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বলেছি, গত 15 বছর ধরে এই কথাগুলো আমরা বলেছি না, সেই জিনিসগুলো আবার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। আমরা মনে করি যে এটা হলো একটা দিক। 2 নম্বর, আপনি যেটা বলেছেন যে ইয়েটা ভারতের এই মন্তব্য, তো ভারতের আসলে একটা এই যে ভারতের এই সমস্ত মন্তব্যের কারণে ভারতের কোনো প্রতিবেশীর সঙ্গে ভারতের ভালো সম্পর্ক নেই। শুধু বাংলাদেশ নয়, ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক ভালো, শ্রীলঙ্কার সঙ্গে ভালো, মালদ্বীপের সঙ্গে সম্পর্ক ভালো।
আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের প্রতিবেশীকে বিবেচনা রেখে আমাদের চলতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে সাম্প্রদায়িক উন্মাদনা ভারতের সাম্প্রদায়িক উন্মাদনাকে বাড়িয়ে তোলে, এবং সম্ভবত এখানে দেখা যেতে পারে আগামীতে ভারতের নির্বাচনকে কেন্দ্র করে ওরা বাংলাদেশ কার্ডটা খেলবে। বাংলাদেশ কার্ডটা খেলতে গিয়ে বলবে বাংলাদেশে ব্যাপক এরকম হচ্ছে, মানবতার বিরুদ্ধে অপরাধ হচ্ছে, এবং এন্টি মুসলিম একটা সেন্টিমেন্ট ওখানে তোলার চেষ্টা করবে। ফলে এগুলো করবে, এবং দিল্লিতে তার কিছু সিমটম আমরা দেখলাম। এখন আমাদের এখানে কি করব? আমরা কি করব? আমরা যে আমাদের কি অ্যাটেনশন ডাইভার্সন করে দেব? এই যে অরাজকতার মতন পরিস্থিতি যদি দেশে তৈরি করি, তাহলে কি অ্যাটেনশন ডাইভার্সন হলে কি হবে? নির্বাচন নিয়ে মানুষ তখন প্রশ্নটা করতে ভুলে যাবে যে আসলে নির্বাচন এখন দরকার, এইরকম পরিস্থিতিতে কি নির্বাচন করা যাবে? সংস্কারগুলো কি ঠিক মতো হবে? সংস্কারের সময়টা আসলে কি বাড়ানো উচিত কি উচিত নয়? দ্রব্যমূল্য নিয়ে মানুষের যে চিন্তা, তখন বাবার দেশে অস্থিরতা অরাজকতা, এখন দ্রব্যমূল্যের কথাটা একটু থাক। তারপর শেয়ার বাজারে লুটপাট হয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠেকানো যাচ্ছে না। এইটার তাহলে কি দাঁড়াবে? আর মানুষের জীবন, সেখানে কৃষকের কথা বলি, শ্রমিকের কথা বলি, ছাত্রের কথা বলি, নারীর কথা বলি, আদিবাসীর কথা বলি, সব চাপা পড়ে যায়। যখন একটা অস্থিরতা থাকে, উত্তেজনা থাকে, তখন সব কিছুকে চাপা দেওয়া সহজ। এর মধ্যে বাজেট আসছে, 8 লক্ষ কোটি টাকার বাজেট আসবে। তার আগে তেল, বিদ্যুৎ, গ্যাস, এগুলোর দাম নিয়ে কি হবে? আর বাংলাদেশে এই যেটা রিপন ভাই বললেন যে একটা মানে ভাবটা এরকম দেখানো হচ্ছে বাংলাদেশে মৌলবাদীর উত্থান ঘটছে, এইটা একটা যেমন গণতান্ত্রিক পরিবেশের জন্য একটা আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করবে, বিশ্বব্যাপী কিন্তু এরকম একটা মেসেজ চলে যাচ্ছে। এটা একটা খেয়াল রাখার মতো। আমাদের এই জন্য বিবেচনা করতে হবে বাংলাদেশকে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টা একটা স্মুথ ট্রানজিশন ফ্রম ফ্যাসিস্ট গভর্নমেন্ট টু ডেমোক্রেটিক গভর্নমেন্ট, এই জায়গায় যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা পালন করার কথা। আমরা এই জন্য তাদের কাছে চাইব, প্রত্যাশা করব, মানুষের বিপুল প্রত্যাশা এই সরকারের প্রতি আছে। এটা কোনো রাজনৈতিক সরকার নয়, কিন্তু এই সরকারের মধ্য দিয়ে একটা রাজনীতির সুস্থ ধারার সূচনা হবে। সে কারণে যে সংস্কারগুলো করলে নির্বাচনটা সুষ্ঠু হবে, অবাধ হবে, গ্রহণযোগ্য হবে, সেই সংস্কারটুকু করা। আমরা যে সংস্কারটা করলে বাজার ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করা যাবে, এই সিন্ডিকেটের হাত থেকে বাজারকে রক্ষা করা যাবে, যে ব্যবস্থাটা করলে কৃষক তার ফসলের দাম পাবে এবং শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে, সেক্ষেত্রে একটা পথনির্দেশ রচনা করার চেষ্টা করা। আর সবচেয়ে বড় কথা, যে ছাত্ররা বুকের রক্ত ঢেলে দিয়ে একটা ফ্যাসিস্ট সরকারকে সরাতে চেষ্টা করেছে, সেই ছাত্রদের শিক্ষা জীবনটা কেমন হবে, ভবিষ্যতের শিক্ষাটা কেমন হবে, সেগুলো কি ভাববো না? আমরা কি এই ছাত্রদেরকে বারবার শুধু বলবো ছাত্র, শ্রমিক, কৃষক তোমরা শুধু রক্ত দিয়ে যাও, তোমরা জীবন দিয়ে যাও, আর পরবর্তীতে ক্ষমতায় কে আসবে এটা ভাবার দরকার নাই, এবং ক্ষমতায় যারা আসবে তারা আবার আগের মতোই কাজ করবে? মানুষ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলবে ওই যারা চলে গেল, যাদেরকে তাড়ালাম, আর যারা এলো, দুটোর মধ্যে তো খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না। এই কথাটা বললে কি হয়, অভ্যুত্থানের যে নৈতিক শক্তিটা সেটা কিন্তু দুর্বল হয়ে যায়। আমরা এই জন্য বলবো যে সরকারের এখন এই জায়গাটা খুবই দায়িত্বশীল একটা ভূমিকা তাদের পালন করার সময়, এবং তাদের আচরণটা জনগণ কিন্তু খুব খেয়াল করে দেখছে। এই সময় যদি কোনো একটা রাজনৈতিক দল থাকতো, তাহলে তাকে যেভাবে মানুষ অ্যাকিউজ করতে পারতো, আজকে কিন্তু করতে পারছে না। মানুষ বলে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার কয়দিন থাকবে, এর কাছে আর কি দাবি জানাবো। আজকেও আপনার প্রেস ক্লাব গিয়ে দেখেন, প্রেস ক্লাবে সকালবেলা সয়লাভ হয়ে গেছে, কত মানুষের মিছিল। একদিকে ওই যারা পাদুকার উপরে ভ্যাট বসিয়েছে, তারা বলছে আমরা এই নিজেরা হাতে সেলাই করে জুতা বানাই, স্যান্ডেল বানাই, এগুলোর উপর ভ্যাট দিলে আমার ব্যবসা চলবে কেমন করে? হাজার হাজার তারা নেমেছে। ওদিকে প্রায় স্কুল শিক্ষকরা তারা নেমেছে, ওদিকে রাইট শেয়ারের উপরে 25% মানে কমিশন, সেটা তারা নেমেছে। এই যে সবাই নামছে, নামার একটা পরিবেশ হয়েছে। এরা কিন্তু কেউ মনে করে না যে নামলেই এই সরকার তার দাবি আদায় করে দেবে, কিন্তু তারা মনে করে যে আমার অন্তত কথা বলার একটা পরিবেশ হয়েছে। এই কথা বলার পরিবেশটা আমরা কথা বলার পরিবেশের জন্য তো আপনি রাস্তাঘাটে এইভাবে এইটা তো চিরজীবন করতে হবে। বাংলাদেশের কোন দিন রাস্তা বন্ধ করা ছাড়া মিছিল মিটিং হয়েছে? ঢাকা শহরের মতো একটা মেট্রোপলিটন শহর, একটা জায়গা আছে যেখানে সমাবেশ করা যাবে, পল্টন মাঠ বন্ধ হয়ে গেছে। তারপরে যেটাকে বলে আমাদের মুক্তাঙ্গন, সেটা বন্ধ। আমাদের যেখানে যেখানে মিটিং করার কথা ছিল সব বন্ধ। তাহলে মানুষ কোথায় যাবে? মানুষকে তো পুশ করা হয়েছে, যারা ক্ষমতায় আছে এবং যারা ভবিষ্যতে ক্ষমতায় যাবে, তারা মানুষকে সবসময় পুশ করছে রাস্তায়, এবং তারপরে বলে রাস্তা থেকে সরে যাও। তার মানে কি প্রতিবাদের কোনো জায়গা থাকবে না? ফলে এটাও খেয়াল রাখতে হবে, একটা রাজনৈতিক সরকারের কিন্তু এটাও বিবেচনা করতে হবে, মানুষের কথা বলার জায়গা লাগবে না, বলছে লাগবে। কিন্তু রাজনৈতিক সরকাররাও যদি ভবিষ্যতে এরকম কথা বলতে থাকে যে রাস্তা বন্ধ করবেন না, তার মানুষ কোথায় যাবে বলেন? কোথায় গিয়ে সমাবেশটা করবে সে? ধন্যবাদ। জনাব শহীদ খান, আপনার কাছে ফিরে আসে। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনগুলো প্রকাশ করা হয়েছে, কালকে বিএনপির সাথে প্রধান উপদেষ্টা বসছেন, কিন্তু এই যে বিশৃঙ্খলা বলুন বা অপারেশন ডেভিল হান্ট বলুন, এই সব কিছুর ভিড়ে কি সংস্কারের যে এজেন্ডা সেটা হারিয়ে কেবল নির্বাচনটাই সামনে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে, বা সেটাই কি এই মুহূর্তে অপরিহার্য হয়ে পড়ছে কিনা? না, নির্বাচন তো একটা অপরিহার্য, এটা মেনে নিতেই হবে। কেন না, সরকারের নাম তো অন্তর্বর্তীকালীন সরকার,
সো এটা একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে এবং ডক্টর ইউনূস যেটা বলেছেন যে অল্প কিছু সংস্কারের ব্যাপারে যদি আমরা ঐকমত্যে পৌঁছতে পারি তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। সুতরাং নির্বাচন হারিয়ে যাচ্ছে এরকমটা আমি ভাবছি না, বাট দেশের এই পরিস্থিতি যদি অরাজক হয়ে যায় এবং অনেক বিশৃঙ্খলা যদি শুরু হয় তখন একটা প্রশ্ন আসবে যে এই বিশৃঙ্খলার মধ্য দিয়ে নির্বাচন করা সম্ভব কিনা। এখন সেই নাকি বিশৃঙ্খলা উল্টোটা হতে পারে যে বিশৃঙ্খলা হওয়ার বেশি হবার কারণে নির্বাচন এগিয়ে আনার প্রয়োজন হতে পারে? উল্টাটা হবে না, কারণ আমাদের লোকজন তো আছে যারা বিশৃঙ্খল পরিবেশের সুযোগ নিয়ে বলবেন নির্বাচন, এবং অলরেডি তো কেউ কেউ বলা শুরু করেছেন, তাই না? উনি রিপন সাহেব তো দুটা উদাহরণ দিলেন যে একই দলের দুই ব্যক্তি দুই রকম কথা বললেন, সেটা গতকালে একরকম বলছেন, আজকে একরকম। সো বিশৃঙ্খল পরিস্থিতি হলে নির্বাচন করতেই হবে, এটা হবে না কিন্তু আসলে, মানে এটা সাধারণ মানে কমন সেন্সে যায় না। আপনার নির্বাচন লাভের অঙ্কটা মেলাতে গেলে ধরুন নির্বাচন করতে হলে আপনাকে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। নির্বাচন পিছিয়ে গেলে জামাত ইসলামের কি লাভ হবে? নির্বাচন পিছিয়ে গেলে জামাতে ইসলামের কি লাভ, জামাতে ইসলাম ভালো বলতে পারবে, বাট এমনিতে যদি নাগরিক হিসেবে আমি বিবেচনা করি যে নির্বাচন পিছিয়ে গেলে বিএনপির জন্য ক্ষতি, কারণ বিএনপি মনে করে যে বিএনপি একটা বড় দল, তাদের যে কি পরিমাণ সমর্থন আছে এটা আমরা জানি, 91, 96, 2001, 2008 এবং পরবর্তীতে আমরা জানি। সুতরাং নির্বাচন হলে, এখন নির্বাচন হলে বিএনপির জন্য এটা ভালো। সুতরাং বিএনপি তারা নির্বাচনে জেতার প্রত্যাশা করেন এবং তারা সরকার গঠন করতে পারবেন। জামাতের কাছে তো সেই ভোটস নাই যেটা দিয়ে তারা সরকার গঠন করতে পারবেন। ছাত্রদের যে নতুন দল হচ্ছে তারাও নির্বাচন ডিলে চান, ওটা একই প্রশ্ন, জামাত আর ওরা কেন চায়? কারণ তারা নতুন দল করবেন, নতুন দলের গঠনতন্ত্র করবেন, ঘোষণা দিবেন, তারপর লোক জোগাড় করবেন, তারপরে তারা জনগণের কাছে যাবেন। সো দে নিড টাইম, কিন্তু সেই টাইমটা কি 2 বছরের মধ্যে বা 1.5 বছরের মধ্যে তো এনাফ টাইম না। তো এক একটা দল নতুন করলে হলো যদি 5 বছর 10 বছর অপেক্ষা করতে হয়, আপনি কি সে পর্যন্ত অপেক্ষা করবেন কিনা? সেজন্য ছোট ছোট দল বা নতুন দল তাদের জন্য সুবিধা হচ্ছে যে একটু নির্বাচন পিছিয়ে গেলে এর মধ্যে বিএনপি আবার কি কাজ করবে সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। পতিত সরকার, পালিয়ে যাওয়া সরকার তো এখন মাঠে নাই, মাঠে বিএনপি আছে এবং বিএনপির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে, তারা কিছু ব্যবস্থা নিচ্ছেন। তো সেই অভিযোগগুলো আরো বড় হতে থাকবে এবং ওই অভিযোগের ভিত্তিতে তারা যদি একটু সুবিধা পান সে কারণে তাদের লাভ আছে, এই জন্যই তারা পিছিয়ে দিতে চান। কিন্তু আমাদের নাগরিকদের জন্য কি, যেটা আপনি মূল প্রশ্ন করছেন, আমাদের জন্য একটা নির্বাচিত সরকার খুবই জরুরি, কারণ অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার সবসময় স্ট্রং হয় এবং তারা অনেক ভালোভাবে দেশটা পরিচালনা করতে পারে যদি তারা চান, যদি সদিচ্ছা থাকে। যদি তারা ফ্যাসিবাদ হইতে চান সেটাও হওয়ার তাদের সুযোগ আছে। সুতরাং তাদেরকে ঠিক করতে হবে যে আমরা নির্বাচিত হলে আমরা ভালোভাবে দেশ চালাবো নাকি ফ্যাসিবাদ। অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে পড়ছিলাম যখন, ডেভিল হান্ট একটা ছবি আছে, সেখানে একজন মানুষ সে চিন্তা করে যে আমি সব শয়তান থেকে এই দেশটাকে মুক্ত করব। পরে দেখা গেল ওই ভদ্রলোক, মানে ওই যিনি এটা শুরু করলেন, তিনি বেছে বেছে তার অপছন্দের লোকগুলোকে মারা শুরু করলেন এবং মারার পরে ডেভিল কিন্তু আর গেল না, ডেভিল থেকে গেল, কিন্তু তার যে পছন্দ অপছন্দ সেখানে মার খেলো লোকজন এবং ফাইনালি ডেভিল হান্টার শেষ হলো না। সুতরাং এইখানে আমরা শয়তান খুঁজতে গেলে শয়তান চিহ্নিত করতে হবে এবং শয়তান শুধুমাত্র আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা ছিল তারাই যে শয়তান এটা না, তারা তো শয়তান, তার বাইরেও আছে যারা থানা অস্ত্র লুট করে নিচ্ছে, যাদের কাছে বেআইনি অস্ত্র আছে তাদেরকে তো হান্ট করতে হবে। হান্ট করেন বা যাই করেন তাদেরকে আপনি ইয়ার মধ্যে, আইন শৃঙ্খলার মধ্যে আনতে হবে। যে এত অস্ত্র যদি থেকে যায় তাহলে তো এটা নির্বাচনের জন্য একটা সমস্যা। তাহলে যে সমস্ত অস্ত্র অলরেডি লুট হয়েছে তার 1/3 এখনো উদ্ধার করা যায়নি, সেই অস্ত্রগুলো উদ্ধার করতে হবে, আরো বেশি হতে পারে। 1/3 বলছে, মানে যে হিসাব দেয়। আর বাইরের যে অবৈধ অস্ত্র যেটা আছে সেগুলো উদ্ধার করতে হবে। সুতরাং আপনি যখন এই অপারেশনটা যখন চালাবেন সেটা অবশ্যই একটা ন্যায্যতা, আইনের একটা ভিত্তি থাকতে হবে, যেহেতু আপনি নিজে আইনজ্ঞ। সুতরাং আপনাকে এগুলো ফেস করতে হবে ভবিষ্যতে, যে যারা ধরা পড়বে তারা তো কোর্টে আসবে। আপনার কোর্টে তো এখন বিচার যে অবস্থা, তাতে তো আগাম জামিন পাওয়ার সুযোগ খুবই কম, এবং আগাম জামিন হলেও আপনার ওই ডিস্ট্রিক্ট কোর্টে জামিন হচ্ছে না, তখন বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হচ্ছে এবং বিচারিক আদালতে পরে আবার এই আদালতে আসলে সেই জামিন পেতে অসুবিধা হচ্ছে। তো যদি এটা একটা প্রসেস, এই প্রসেসটা চালু রাখতে হবে। তো এইখানে সরকারের অনেক চিন্তা ভাবনা আছে। আর আইএস এর কথা যেটা বললেন, যে আইএস তো বিশ্বব্যাপী একটা জঙ্গি সংগঠন হিসেবে স্বীকৃত। এখন আইএস যদি আমাদের দেশে চালায় তাহলে চালাইতে পারে, বাট যেটা রিপন ভাই মনে করেন, তো আমি কেন ওই রয়ের পাতা পাদে ফা দেব? আমার তো ফাঁদে দেওয়া তো নেই। যেভাবে হামাস, যেভাবে যে জন্য হামাসের বিষয়টা কি দাঁড়ালো, হামাস এখন
একটা পাতা ফাঁদে পা দিল বা আমার যা করলো, তারপরে 48,000 লোক নিহত হইলো। এখন আমরা কি, এখন আমরা একটা শান্তি চুক্তি করতে বাধ্য হইলাম, এখন লোকজন ছেড়ে দিচ্ছে এবং গাজা থেকে আমাদেরকে সরে যেতে হবে। ওটা শুধু ইউক্রেন না, গাজাতে তো ট্রাম্প ঘোষণা করছে যে গাজা ক্লিয়ার করতে হবে, উনি বোম টোম পরিষ্কার করবেন, তারপরে বাড়িঘর তৈরি করবেন এবং গাজার যে শরণার্থী আছে তাদেরকে অন্যান্য দেশ নিতে হবে। সো পুরো পৃথিবীব্যাপী আপনি এই যে একটা সমস্যা, যে আপনি যে চাপিয়ে দেওয়া আরোপিত সমস্যা, সেই সারা পৃথিবীর সমস্যা চিন্তা করে বাংলাদেশে তো আমাদেরকে আরও সুন্দরভাবে চিন্তা করতে হবে, আরও বিবেক দিয়ে চিন্তা করতে হবে যে বাংলাদেশ রাষ্ট্রটাকে আমরা কিভাবে রক্ষা করব, সুরক্ষিত রাখবো, কিভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব, কিভাবে বাংলাদেশের জনগণকে আমরা একটা শান্তিময় বাংলাদেশ উপহার দিতে পারবো। এটা রাজনীতিবিদদের দায়িত্ব, অ্যান্ড দেন এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব এটা, এবং এইসব জিনিস রুখতে হবে। আপনি ডিক্লেয়ার করে শুধু তো বঙ্গবন্ধুর ভাষা যে ভাঙচুর করে দিচ্ছে না, এর আগে ডিক্লেয়ার করে এই যে কলেজে কলেজে মারামারি হলো, মাহমুদুর রহমান কলেজের সব কিছু খুলে নিয়ে গেল না, সেটাও তো ডিক্লেয়ার করা ছিল। এবং 2 দিন আগে ডিক্লেয়ার করা কি সুপার সানডে, হ্যাঁ সুপার টুইসডে, এসব করেছে না। তো এখানে তো আজকেও তো আপনার 2টা কলেজের মধ্যে মারামারি হয়, সায়েন্স ল্যাবরেটরি এলাকায় কী অবস্থা সৃষ্টি হয়েছে। তো এইসব অবস্থা থেকে তো, এবং ডেমিল্যান্ড চলতেছে, তাহলে তো ওখানেও শয়তান খুঁজে বের করার দরকার তাড়াতাড়ি, যে ওই যে যারা এইসব করে, যারা এইসবের নেতৃত্ব দেয়, তাদেরকে বের করতে হবে। নিশ্চয়ই, ধন্যবাদ। ডক্টর রিপন যদি আর কিছু যোগ করার থাকে। আসলে দেখেন আপনার, আমরা বারবারই যে কথাটা বলছি সেটা হচ্ছে যে এই সরকার নিঃসন্দেহে সংকটের মধ্যে, তো কোনো সন্দেহ নেই, এবং সরকারকে সংকটের মধ্যে ফেলতে আপনার জাতীয় এবং আন্তর্জাতীয়ভাবে বলবো যে সরকার সহযোগীরাই সরকারকে বিপদগ্রস্ত করছে, প্রশ্নের সম্মুখীন করে ফেলছে কোনো কোনো ক্ষেত্রে। ইন্টারন্যাশনালি তো নেচারালি সরকারের বিরুদ্ধে, যে শেখ হাসিনা বাইরে আছে, লক্ষ লক্ষ কোটি টাকা যারা পাচার করেছে তাদের তো পাচারকৃত টাকা, অবৈধ টাকা আছে, সেই টাকাগুলো স্পেন্ড করে তারা তো সরকারকে ডিস্টেবিলাইজ করবে, এটা খুবই স্বাভাবিক। আর বাংলাদেশকে যারা পদানত করে রাখতে চায়, আমি খুব ক্লিয়ার কাট বলি, ভারতের কথাই বলতে চাই। ভারতের তো একটা বাংলাদেশকে নিয়ে তার একটা নীল নকশা থাকবে, এরকম সোনার ডিম পাড়া হাঁস তার মানে হাতছাড়া হয়ে গেছে, যে কোনোভাবে হোক তার সোনার ডিম পাড়া হাঁসকে তার খাঁচার মধ্যে আনার তার একটা প্রচেষ্টা থাকবে। তো যাই হোক, সেটা মানে ভারতের জন্য খুব দুঃস্বপ্নের ব্যাপার হবে। একটা পয়েন্টে বাংলাদেশের মানুষ তার নিজের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের মানুষ, আমি মনে করি ন্যূনতম ইস্যুতে হলে তারা ঐক্যবদ্ধ আছে এবং থাকবে, এই ব্যাপারে আমি খুবই আশাবাদী। আমার দলের মহাসচিবের বক্তব্যটা দিয়ে আমি শেষ করতে চাই। সেটা হচ্ছে আমার পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব ক্যাটেগরিক্যালি বলেছেন, শেখ হাসিনার পাতানো ফাঁদে পা দেয়া যাবে না। এটা সরকারকেও বুঝতে হবে, যারা অন্যান্য পক্ষ যারা আছেন তাদেরকেও বুঝতে হবে। আমাদের দল অ্যালার্ট বলে আমরা বলেছি যে সরকারের মধ্যে, সরকারের নানা বিষয়ে আমাদের ভিন্ন মত আছে, আমাদের দাবি দেওয়া আছে, চাওয়া আছে, আমরা নির্বাচিত সরকার চাই। প্রশ্নটা এটা নয় সংস্কার আগে না নির্বাচন আগে, বড় কথা না। বড় কথা হচ্ছে একটা নির্বাচিত সরকার যেইভাবে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারে। বাংলাদেশের মানুষ 17 বছর ধরে নির্বাচন চায় না, পায় নাই, এবং বাংলাদেশ যদি একটা প্রকৃত পক্ষে যদি একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় থ্রু এম্পাওয়ারিং দ্য পিপল, তাহলে আমি মনে করি অনেক সমস্যার সমাধান হবে, দেশের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে। সেটা হলো যে বিপুল আকাঙ্ক্ষা আর অপরিসীম আত্মত্যাগ প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পিছনেই ছিল, কিন্তু প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পরে শেষ পর্যন্ত কিন্তু একটা হাহাকার তৈরি হয়েছে। এই জায়গা থেকে এবারও কি আমরা শিক্ষা নেব না? 90-এর গণ অভ্যুত্থানের পরেও আমরা প্রত্যাশিত সমাজ পাই নাই। তো ফলে এইবার অন্তত আমরা এই কথাটা বলতে চাই জনগণের কাছে যে ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম, ফ্যাসিজমের যেমন অর্থনৈতিক ভিত্তি থাকে, তার একটা প্রশাসনিক কাঠামো থাকে, তার একটা মনন জগতও থাকে, আমরা নিজেরা যেন মনন জগতে সেই ফ্যাসিজমকে ধারণ না করি। যে ফ্যাসিস্ট সরকার বিরোধী পক্ষকে ট্যাগ লাগিয়ে নিপীড়ন করত, এখনও যেমন এই সরকারের কোনো একটা সমালোচনা করলে কিংবা কোনো একটা কাজের সমালোচনা করলেই তাকে আবার ফ্যাসিস্টের দোসর বলে ট্যাগ লাগানোর যদি কালচারটা তৈরি হয়, তাহলে কিন্তু আবার যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল সেই আকাঙ্ক্ষাটা মানতে থাকবে। ধন্যবাদ। জনাব খান। হ্যাঁ, ট্যাগিং তো একটা বড় কালচারাল সমস্যা। আপনি যখনই আপনার কিছু পছন্দ হবে না, কাউকে ট্যাগ লাগিয়ে দেবেন। তো এটা থেকে মুক্ত হওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা শুদ্ধাচার চর্চা করা দরকার এবং শুদ্ধিকরণ দরকার। আমরা অন্যদিকে যখন বলছি যে আমরা একটা সংস্কার করতে চাই এবং সংস্কারের মধ্য দিয়ে আমরা অ্যাচিভ করতে চাই, যাতে সংস্কারের মধ্য দিয়ে যা কিছু অ্যাচিভ করবো ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হবে না, সেটা কিন্তু আপনি অ্যাচিভ করতে হলে রাজনৈতিক দলগুলোর নিজের শুদ্ধকরণ করতে হবে এবং সেই শুদ্ধাচারটা জনগণের সামনে তুলে ধরতে হবে। এখন যেই আলোচনাই আমরা করছি,
যে ধরনের কার্যক্রম চলছে, যে কার্যক্রম যদি পুরানা স্বৈরাচারকে রিপ্রেজেন্ট করে বা স্বৈরাচারী কার্যক্রম হয়ে যায় বা এটা যদি গণতান্ত্রিক না হয়, তাহলে অবশ্যই জনগণের স্বপ্ন ভঙ্গ হবে। এবং এই রক্ত যে দিয়েছে আমাদের ছাত্ররা, আমাদের সাধারণ মানুষ, আমাদের অন্যান্য মানুষেরা যারা রক্ত দিয়েছেন, তাদের স্বপ্ন তো অধরা রয়ে যাবে। যে স্বপ্ন 71 সাল থেকে অধরাই রয়ে গেছে, আর কতদিন অধরা থাকবে আমাদের লালিত স্বপ্ন। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, আজকের মতো বিদায় নিচ্ছি।